experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। কামিনী বেগম সে কথার তোয়াক্কা না করে ছুটে গেলেন আদিলের কাছে। কাঁপা কাঁপা হাত তুলে দিলেন আদিলের গালে। একটু বেশি হয়তো আবেগী হয়ে গেছেন। দুগাল চেপে আদিলকে নিচু করে কপালে ঠোঁট ছোঁয়াতেই আফিফের মুখশ্রী কঠোর থেকে কঠোর হয়ে গেল। আদিল নিশ্চুপ শান্ত। কামিনী বেগম খানিক আপ্লুত কণ্ঠে বললেন, আমার সেই ছোট্ট আদি তুমি। এই দুটো হাত দিয়ে তোমাকে সর্বপ্রথম ছুঁয়েছিলাম। সেই আদি আজ এত বড় হয়ে গেছে। আমাকে চিনো? আমি আমি তোমার। থেমে গেলেন কামিনী বেগম। মুখে হাত চেপে দূরে সরে গেলেন। কি বলতে যাচ্ছিল সে? ঘাড় ঘুরিয়ে স্বামী ছেলের দিকে তাকালেন। বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে আছেন দুজন। ভ্রু কুঁচকে গেল তার। আফিফ অবাক মিশ্রিত অস্পষ্ট স্বরে বলল, তুমি কথা বলতে পারছো আম্মা? এবার যেন চমকালো কামিনী বেগম। আদিল নিজ গলায় হাত দিয়ে ব্যাপারটা ধরতে পেরে উল্লাসিত ভঙ্গিমায় মাথা নাড়লেন কামিনী বেগম। কালকে রাতের মিনি স্ট্রোক তার গলার স্বর ফিরিয়ে দিয়েছে, অথচ এত কথা বলল ঠিক বুঝে উঠতে পারেনি। আদিল অবাক হয়েছে আফিফের মুখে আম্মা ডাক শুনে। এক ছুটে তার চতুর মস্তিষ্ক বুঝে গেল হুট করে এই আত্মসমর্পণের কারণ। আদিল খানিক মায়া মায়া চোখে আফিফকে দেখল, তবে বেশিক্ষণ স্থির রইল না। অনল মাহমুদ আকস্মিক কামিনী বেগমের হাত ধরে কাছে টেনে নিলেন। পাঞ্জাবের পকেটে ছোট্ট রিভলভারটা থাকতে পারে কেউ ধারণা করতে পারেনি। কিছুটা দূরে সরে গেলেন অনল মাহমুদ। নুরুল আলম সিদ্দিকী শুকনো ঢোক গিললেন। কণ্ঠখানিক খাদে নেমে এসেছে তার। মিস্টার মাহমুদ, আপনি এমন কিছু করবেন না, আমরা ওপেন শ্যুট করতে বাধ্য হব। মিসেসকে ছেড়ে দিন, ছেড়ে দিন ওনাকে। মিস্টার মাহমুদ, আবারও বলছি, ছেড়ে দিন। আশিফের চোখ ক্রমশ রক্তিম হয়ে উঠছে। নিজের মায়ের এমন পরিস্থিতিতে শান্ত থাকতে পারছেন না তিনি। বন্দুক উঠিয়ে অনল মাহমুদের দিকে তাক করে দাঁতে দাঁত চেপে বলল, ভালোভাবে বলছি, আমার আম্মাকে ছাড়ুন। লিভ হার ফাস্ট, আদারওয়াইজ আই উইল শুট ইউ। মিস্টার মাহমুদ 1 থেকে 5 গুনবো। অনল মাহমুদ আফিফের দিকে তাকিয়ে মুচকি হাসলেন। এক পলক কামিনী বেগমের ভয়হীন মুখশ্রী দেখে অদ্ভুত গাম্ভীর্য নিয়ে বলে উঠলেন, অনল মাহমুদের জীবনে একজনই নারী ছিল যে ক্ষমতা রাখত অনল মাহমুদের নাকে হ্যাঁতে পরিণত করার। সেই নারীর বিরহেই অনল মাহমুদ প্রতি রাতে পড়ে থাকতো মদের গ্লাস নিয়ে, একের পর এক খারাপ কাজে লিপ্ত হতো। সেই নারী তুমি। তুমি নারী, ভয়ঙ্কর কামিনী ফুল। থামলেন অনল মাহমুদ। কামিনী বেগমের গাল বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রুকণা, বুকটা খাঁ খাঁ করছে। অনল মাহমুদ রক্তিম চোখ মেলে আফিফের ট্রিগার চেপে ধরা হাত দেখল। পরক্ষণেই বাঁকা হেসে রিভলভার চাপ দেওয়ার ভঙ্গিমা করতেই পর পর 6টা বুলেট বুকে এসে বিঁধল। সাদা পাঞ্জাবি ছেয়ে গেল লাল রক্তে। তখন অনল মাহমুদের ঠোঁটের ভাঁজে হাসি। জমিনে লুটিয়ে পড়লেন অনল মাহমুদ। কামিনী বেগমের বিস্মিত স্তব্ধ ব্যথা মিশ্রিত মুখশ্রীর দিকে তাকিয়ে জড়ানো কণ্ঠে বলে উঠলেন, এতদিন মনের মাঝে বিশ্বাস ছিল আমার কামিনী ফুল কারো বুকে মুখ বুঝতে পারে না কারোর সাথে সংসার গড়তে। সম্পূর্ণ ভুল আমি। অনল মাহমুদ এতটা বছর বুকের ভেতর যে ভালোবাসাটাকে আঁকড়ে ছিল, তার মুখে অন্য কার নাম সেই বুকেই জ্বলন ধরায়। অন্ধকার কারাগার বা ফাঁসির দড়ি কখনোই অনল মাহমুদের যোগ্য শাস্তি হতে পারে না। সন্তানের ছুড়ে দেওয়া বুলেট পিতার বুক ঝাঁঝরা করলো কামিনী ফুল, কিন্তু ছেলেটা মস্ত বড় ভুল করেছে। এই বুকে তো তুমি থাকো, সেই বুকটাই কেন? নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তার। আকাশ বাতাস যেন এবার সত্যিই থেমে গেছে। অস্পষ্ট স্বরে অনল মাহমুদ আবারও বলে উঠলেন, নারী, তুমি বলিষ্ঠ পুরুষকে ভাঙতে সক্ষম। নারী, তুমি শখের পুরুষের প্রাণ নিতে সফল। তবুও নারী, তুমি পুরুষের বুকেই থাকো। বিদায়। নিঃশ্বাসের দমকে বুক ওঠানামা করল না। জড়ানো কণ্ঠের বাণী আর শোনা গেল না। দেহটা জমিনের বুকে পড়ে রইল কয়েকশো লোকের উন্মুখ দৃষ্টির সম্মুখে। ঠিক তখনই একটি শব্দ, ছুটে চলা পাখালির ঝাঁক
ভয়ে যেন বেড়ে গেল। প্রকৃতি একদলা বাতাস ছুটিয়ে নিষ্ঠুর প্রেমিকের ছন্দ পতনের সাক্ষী হয়ে হাসতে লাগলো। আহা জীবন, আজ আছি কাল নেই, তবু কত ছুটে চলা। রক্তাক্ত অনল মাহমুদের মাথাটা কারো কোলে, স্তব্ধ প্রকৃতি এখনো পাল্টায়নি। বাবার মাথাটা নিজ উরুর ওপর রেখে অনিমেষ তাকিয়ে আছে আদিল। শান্ত রক্তিম চোখে কত শত অভিযোগ, অভিমান, অনুরাগ। এই নিষ্ঠুর পৃথিবীতে একা পড়ে রইল সে। ভালোবেসে আগলে রাখার কেউ রইল না, কেউ না। আদিল চোখ তুলে এক পলক আফিফের দিকে তাকালো। আফিফের মনে হলো এই দৃষ্টি তাকে এফোর এফোর করে দেবে। কেন মনে হলো সে বুঝলো না। রাতের শেষ ভাগে সেই সমঝোতাটা তার মনে আদিল মাহমুদের প্রতি কিছুটা হলেও অনুভূতি সৃষ্টি হয়েছে। মনে হয়েছে কোথাও একটা কিন্তু রয়েছে। সেই অনুভূতি থেকেই হয়তো আজ ভঙ্গুর আদিল তার হৃদয় দোলা দিতে পেরেছে। তবুও আফিফ স্ট্যাট বন্দুক তাক করে দাঁড়িয়ে রইল। আদিলের পাশে নিস্তেজ বসে আছে মীরা। তার এই আদিলকে দেখে মরে যেতে ইচ্ছা করছে। কী সব অদ্ভুত ভাবনা মাথায় আসছে। একবার ইচ্ছে করছে আফিফকে মেরে দিতে, আবার ইচ্ছে করছে আদিলকে মেরে নিজে মরতে। নিজের মনের খোঁজ সে আদৌ পেল না। ঠিক কী চায় মন? স্বামীর বুকে লেপ্টে আছেন কামিনী বেগম। থরথর করে কাঁপছেন তিনি। বড় বড় চোখ রক্তাক্ত অনল মাহমুদের ওপর। বন্ধ চোখের পাতা ভেজা, মুখশ্রীতে অদ্ভুত মিশ্র স্নিগ্ধতা ও ব্যথার ছাপ। শান্ত ভঙ্গিমায় ঘুমিয়ে আছে লোকটি। কামিনী বেগমের মনে হচ্ছে তার বুকে কেউ অনবরত ছুরি চালাচ্ছে, তাকে দগ্ধ করছে প্রতি সেকেন্ডে। নুরুল আলম সিদ্দিকীর শক্ত কঠোর মুখশ্রীতে স্ত্রীকে আগলে রেখেছেন। কোথাও একটা তার বুকেও চিনচিন করছে। নিজ অর্ধাঙ্গিনীর চোখের কাতরতায় অন্য কেউ। এ ব্যথা সহ্য হওয়ার নয়। নিজ ভালোবাসার মন কাঁদছে অন্য কারো যাতনায়। এই দুঃখ কোথায় লুকাবেন তিনি? তবু দাঁতের দাঁত কামড়ে আগলে রেখেছেন। প্রথম ভালোবাসাটা হয়তো কেউই ভুলতে পারে না। চাপা শ্বাস ফেলে তিনি আফিফকে উদ্দেশ্য করে বললেন, ক্যাপ্টেন আফিফ মুন্তাসির, লাশ নিয়ে যাওয়ার ব্যবস্থা করে মিস্টার আদিল মাহমুদকে নিয়ে আসুন জলদি। তিনি আর দাঁড়াতে চাইলেন না। মিসেস কামিনী বেগমকে নিয়ে সরে যাওয়ার ইচ্ছে পোষণ করতেই বাধা দিলেন কামিনী বেগম। করুণ চোখে তাকালেন স্বামীর দিকে। নুরুল আলম সিদ্দিকী দাঁড়িয়ে পড়লেন। চোখ বুঝে চাপা শ্বাস ফেলে মত দিলেন স্ত্রীর ইচ্ছে। অর্ধাঙ্গিনী যদি পোড়াতে চায় পোড়াক। মীরা উঠে দাঁড়ালো। আফিফের পাশে দাঁড়িয়ে ফিসফিস করে কিছু বলেই উচ্চস্বরে বলে উঠল, নিয়ে যান ওনাকে, এরা বিপজ্জনক, এদের আলো সহ্য হয় না, অন্ধকারেই মানায়, নিয়ে যান এদের, মনের জ্বালা মিটুক। এক পলক মীরার দিকে তাকিয়ে আদিল বাবার মাথাটা আস্তে করে নিচে রাখলো। উবু হয়ে কপালে পরপর 3 বার ঠোঁট ছোঁয়ালো। হাত বাড়িয়ে অনল মাহমুদের হাত থেকে রিভলভার নিজের হাতে তুলে নিতেই আফিফ শক্ত কণ্ঠে বলল, বাড়াবাড়ি করবেন না মিস্টার আদিল। রিভলভার নিচে রাখুন, নতুবা শ্যুট করতে বাধ্য হব। আদিল কথা শুনল না। রিভলভারটি খুলে আফিফের দিকে বাড়িয়ে দিতেই চমকালো আফিফ। ভেতরে বুলেট নেই। নুরুল আলম সিদ্দিকীর স্ত্রীকে আরেকটু শক্তভাবে আঁকড়ে ধরলেন। ভালোবাসাকে নিষ্ঠুর খেলা খেলল। আফিফ অদ্ভুত নজরে বাবা মাকে দেখল। আরেকবার জমিনে লুটিয়ে থাকা অনল মাহমুদকে। চতুর মস্তিষ্ক ইঙ্গিত পেয়ে গেছে, কিন্তু প্রশ্ন করার মুহূর্ত সঠিক নয়। লাশকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে আফিফ আদিলকে নিয়ে গাড়িতে উঠল। ঠিক তখনই খুব করে কারো অনুপস্থিতি টের পেল। আজ তার পাশে কেউ নেই। কেউ এই জয় নিয়ে বাচ্চাদের মতো একটু পরপর উল্লাসের পানি ছড়াচ্ছে না। স্থান ভুলে কেউ তার বুকে ঝাঁপিয়েও পড়ছে না। আফিফের বুকের ব্যথা হু হু করে কয়েকশো গুণ বেড়ে গেল। পাশে বসে আদিলের দিকে তাকিয়ে বলল, আপনার আর আমার মধ্যে এই মুহূর্তে পার্থক্য কি জানেন? আপনি কষ্ট পাচ্ছেন একজন খুনির জন্য, আর আমি কষ্ট পাচ্ছি একজন বীর সৈনিকের জন্য, যে আপনার বাবার হিংস্রতার শিকার। আদিল ঠোঁট বেঁকিয়ে হাসলো আফিফের কথায়। প্রাণহীন সেই হাসি আফিফের নজরে এলো না। গাড়ি এখনও ছাড়েনি। বিশাল জ্যাম গাড়ির। খানিক দেরিই হবে। এর মধ্যে ভেসে এলো পরিচিত এক মেয়েলি ভৎসনা। জন্মদাতার বুক ঝাঁঝরা করে অনুভূতি কেমন মিস্টার আফিফ মুন্তাসির? কণ্ঠটা কর্ণকুহরে পৌঁছাতেই আদিলের হাসি চওড়া হলো। এই কণ্ঠস্বরটা তার এই মুহূর্তে খুব ইচ্ছা করছিল শুনতে। যে কথা মুখ ফুটে সে বলতে পারছিল না, খুব করে চাইছিল কেউ এসে বলুক। আফরা ইবনাথ মেয়েটা ইচ্ছে পূরণ করেই দিল। আফরার কথা ঠিক হজম হলো না আফিফের। ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, আপনি এখানে? কি বললেন এটি?
আফরা অনুমতি না নিয়েই আফিফের সম্মুখে বসে পড়ল। পায়ের ওপর পা তুলে 2 হাত একত্রে মুঠো করে মুচকি হাসল। বলল, জন্মদাতার বুক ঝাঁঝরা করে সহসৈনিকের মৃত্যুর প্রতিশোধ নিলেন। জয়ের জন্য শুভকামনা। পরপর নিজ ভাবনাগুলো সাজালো আফিফ। মায়ের আচরণ, বাবার নির্লিপ্ততা, অনল মাহমুদের উপচে পড়া বেদনাদায়ক চাহনি, আত্মসমর্পণ, বুলেটিন বন্দুক, আদিলের তাচ্ছিল্য, আফরার উক্তি, ক্যাপ্টেন আফিফ মুনতাসির এক নিমিষেই একত্রে মিশিয়ে উত্তর পেয়ে গেল। বড় সড়ো এক ধাক্কা খেল সে। থমথমে হয়ে গেল তার মুখশ্রী। অদ্ভুত এক পীড়া টের পেল বুকে। জন্মদাতা শব্দটা কি সহজেই বলে দিল মেয়েটি? তাহলে সে কেন সহজভাবে নিতে পারছে না? নেত্রপল্লবে ভেসে উঠল অনল মাহমুদের রক্তাক্ত মুখশ্রী। আবির হাত মুষ্টিবদ্ধ করে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করল। পরক্ষণেই যখন জিয়াউলের সেই কাপড়ে ঠাসা পেটের উপর অবহেলিত সেলাইয়ের দৃশ্যটা চোখে ভাসল, এতক্ষণে যন্ত্রণাটা এক ছুটে পালিয়ে গেল। সামনের মেয়েটি তার ছেলের জবাব দিতে বলে উঠল, আপনাকে একবার বলেছিলাম, দোষী জন্মদাতা হলেও আফিফ মুনতাসিরের নিশানা ভুল হবে না। ক্যাপ্টেন আফিফ মুনতাসির কখনোই অন্যায়ের সাথে আপোষ করেনি, করবেও না। সে নিজের বুক ঝাঁঝরা করে হোক বা আপনার বুক, ওই বুকে কিন্তু এক আফিফ মুনতাসিরকেই চাই। আফিফ মুচকি হাসল। আফরা ঠোঁট বেঁকিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। মনের ভেতর প্রশান্তি দোল খাচ্ছে। আফিফের এই শক্ত খোলস দেখতে ভালো লাগে। আফিফের চোখে চোখ রাখলো আফরা। শ্বাস ফেলে নিম্ন কণ্ঠে বলল, আমার কাছে আপনি খুবই নগণ্য। তবে কেন মনে হয় এই নগণ্যের মাঝে লুকিয়ে আছে আমার না পাওয়া হাহাকার, নির্ঘুম কালো রাত, সহস্র ফোঁটা রক্তিম অশ্রু। নির্লিপ্ত চাহনিতে আফরার হেঁটে যাওয়া দেখল আফিফ। নিঃশব্দে ছুটে চলল গাড়ি। ক্রমশ দূরত্ব বাড়ছিল। আফিফ অনুভূতিহীন চোখ রাখছিল প্রকৃতির মাঝে। প্রকৃতি আজ সত্যি নিষ্ঠুর খেলায় মেতে উঠেছে। পরপর কলিং বেলটা বেজেই চলেছে। আগন্তুক থামার নাম নিচ্ছে না। ঘর থেকে দৌড়ে এলো অথই। এই সময়টাতে স্বামীর সাথে গল্প গুজবে কেটে যায়। হঠাৎ কে এলো ধরতে পারল না। মাথায় ওড়না চাপিয়ে দরজা খুলে দিল অথই। কে এসেছে না দেখেই আন্তরিক গলায় বলে উঠল, এতক্ষণ অপেক্ষা করার জন্য দুঃখিত। বলা হয়ে উঠল না। সম্মুখের মানুষটিকে দেখে কণ্ঠস্বর রোধ হয়ে আসে। বুকের ভেতর আন্দোলন শুরু হয়ে গেছে। এতদিন পর বোনকে দেখে আফরার মাঝে কোনো পরিবর্তনই দেখা গেল না। স্বাভাবিক কণ্ঠে বলল, কি রে বোন, ভেতরে যেতে দিবি না নাকি? বোনের সংসার দেখতে এলাম। অথৈকে সরিয়ে নিজেই ঢুকে পড়ল আফরা। ঘাড় ঘুরিয়ে এদিক সেদিক দেখল। বাসাটা বেশ সুন্দর, সাজানো গোছানো। উৎফুল্ল হয়ে বলল, বাহ, আমার বোন তো বেশ গোছানো। বর কই? এতক্ষণ অপরাধীর ন্যায় মাথা নত করে দাঁড়িয়েছিল অথৈ। এবার আর থাকতে পারল না। দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ল আফরার বুকে। আফরা আগলে নিল না, দাঁড়িয়ে রইল কাঠ হয়ে। অথৈ কান্না ভেজা কণ্ঠে বলল, আমাকে ক্ষমা করে দাও আপু, আমি অনেক বড় অন্যায় করেছি। তোমাকে না জানিয়ে এত বড় সিদ্ধান্ত নিয়েছি। ওই মানুষটার অবস্থা এতটাই খারাপ ছিল, আমি দ্বিতীয় কিছু ভাবতেই পারিনি। শুধুমাত্র আমার জন্যই লোকটা এতটা বছর ঘর বন্দি থেকে এতটা কষ্ট ভোগ করেছে, পাগল হয়ে দাপিয়েছে। সুযোগ আর হাতছাড়া করিনি। তুমি তখন আমার থেকে দূরে, সুযোগ হয়ে ওঠেনি বলার। ভয় পেয়েছিলাম খুব। তুমি যদি না মেনে নাও, খুব স্বার্থপর হয়ে গেছিলাম আপু। ভালোবাসার জন্য তোমার কথাও ভাবিনি। আমাকে ক্ষমা করবে তো আপু? আফরা এবার ধীর গতিতে হাত রাখলো অথৈর পিঠে। হাসি ফুটলো অথৈর ঠোঁটের ভাঁজে। আফরা সেই হাসি দেখল। এতগুলো খুন কিভাবে করলো প্রশ্ন করতে গিয়েও করলো না আফরা। যে আড়ালে থাকতে চায় তাকে থাকতে দেওয়া উচিত। সে জেনেছে জানুক, বলার প্রয়োজন তো নেই। এতে হয়তো সম্পর্কে জটিলতা চলে আসবে। আফরা বেশিক্ষণ দাঁড়ালো না, একটুখানি আলাপচারিতা করেই বেরিয়ে এলো। আফরা চলে যাওয়া মাত্রই অথৈ দৌড়ে জড়িয়ে ধরল অনিককে। ফ্যাচ ফ্যাচ করে কেঁদে উঠল। আফরার ক্ষমার মাঝেও অভিমান টের পেয়েছে অথৈ, যা তাকে কষ্ট দিচ্ছে। অনেক সহধর্মিণীকে আগলে নেয় বুকে, মাথায় হাত বুলিয়ে শান্ত করে, কপালে ঠোঁটের পরশ দিয়ে ভালোবাসা জানান দেয়, ভরসার হাত বাড়িয়ে দেয়। আর কি লাগে?
আজ ঢাকা ফিরে যাবে আফরা। এই বান্দরবনে আর ফিরে আসবে না। সরু রাস্তা ধরে হাঁটতে থাকলো আফরা। বান্দরবনের মাটির ঘ্রাণ শুষে নিচ্ছে। খুব দ্রুত তাকে গন্তব্যে পৌঁছাতে হবে ভেবে রিকশা ডেকে উঠল আফরা। মৃদু বাতাসে রিকশায় চেপে বসে বেশ লাগছে আফরার। সেই ভালো লাগাটাকে বাড়িয়ে দিয়ে ফোন এলো। পাপা দেখে ঝটপট রিসিভ করলো আফরা। অপর পাশ থেকে ভেসে এলো, আম্মু, তোমার এত বছরের পরিশ্রমের ফল আজ পেয়েছো, অনেক অনেক শুভেচ্ছা। অনিমেষ মির্জা উৎফুল্ল কণ্ঠে কথাটা বলতেই আফরা হাসল। হেসে জবাব দিল, তুমি ছাড়া সম্ভব হতো না পাপা। কে বলেছে তোমরা যেভাবে এগোচ্ছিলে ঠিক পারতে? আমি শুধু সময়টা এগিয়ে নিয়ে এসেছি। আমার মায়ের জয় হয়েছে। আজ আমার গর্বের দিন। আই লাভ ইউ পাপা। হয়েছে, আহ্লাদ দেখাতে হবে না। অনেক হয়েছে, দূরে থাকো। এতটা বছর তো থাকলে, এবার পাপার কাছে ফিরে এসো। তুমি ছাড়া আমার যে কেউ নেই। খুব শীঘ্রই ফিরছি পাপা। তুমি ছাড়া আমারও তো কেউ নেই। লাগবে না আর। আমার তুমি থাকলেই হবে। মেয়ের কথায় অনিমেষ মির্জার চোখ চকচক করে উঠল। দ্বিগুণ উল্লাসিত কণ্ঠে বলল, সর্বপ্রথম আমার সাথে দেখা করবে আম্মু। আমি নিবাসে থাকবো। সাবধানে আসবে। আমাদের গাড়ি করে আসবে। এখন আর লুকোচুরি করে কি হবে? অনিমেষ মির্জার কথায় আফরার হাসি চওড়া হয়। কিছুক্ষণ তাকিয়ে রয় পাপার ছবির দিকে। একমাত্র এই মানুষটিই তাকে সরলভাবে ভালোবাসে, আহ্লাদ করে। সময় চলে গেল ঘণ্টাখানেক। গোধূলি বিকেলের শুরু। আফরা সরাসরি কলিং বেল না চেপে দরজায় টোকা দিল। হয়তো কাছেই ছিল। দরজা খুলে দিল নুরুল আলম সিদ্দিকী। এখনও সেই ইউনিফর্ম পরিহিত। নুরুল আলম সিদ্দিকীর পেছনে আফিফ এসে দাঁড়িয়েছে। তারাও এখন ঢাকার দিকে রওনা হবে। আফরা নিজের হাত ব্যাগ থেকে সাদা দুটো কাগজ বের করে নুরুল আলম সিদ্দিকীর দিকে বাড়িয়ে দেয়। নুরুল আলম সিদ্দিকী ভ্রু কুঁচকে রয়। আফরা এক পলক আফিফকে দেখে বলে ওঠে, মিস্টার জিয়াউলের চিঠি, এটা আপনার। আরেকটা তার বাবা মায়ের জন্য। নুরুল আলম সিদ্দিকী হাতে তুলে নেন। অপলক তাকিয়ে থাকেন কাগজ দুটোর দিকে। আফিফ ভরসাযুক্ত হাত রাখে বাবার কাঁধে। নুরুল আলম সিদ্দিকী মুচকি হেসে হাঁটা ধরেন ভেতরের দিকে। তা দেখে আফরা কিছুটা চেঁচিয়ে বলে ওঠে, কেউ একজন উইলিয়াম শেক্সপিয়ারের উক্তি শুনিয়ে বলেছিল, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। দুঃখের প্রয়োজনীয়তাও মধুর। সেই প্রয়োজনীয়তা এতই মধুর যে সে আমাকে এতটা বছর দুঃখেই ভাসিয়ে রাখলো। নুরুল আলম সিদ্দিকী চমকে পিছু ফিরলেন। পড়ে যেতে নিয়েও দেয়াল ঠেসে নিয়ন্ত্রণ করলেন নিজেকে। আফরা মুচকি হেসে হাঁটা ধরল। কয়েক পা যেতেই গাড়ি এসে সামনে দাঁড়ালো। আফরা ঘুরে নুরুল আলম সিদ্দিকীর হতভম্ব মুখশ্রী দেখে উঠে বসলো গাড়িতে। তৎক্ষণাৎ ছুটতে শুরু করলো গাড়ি। নুরুল আলম সিদ্দিকী গলা দিয়ে আওয়াজ বের করতে পারলেন না নাম ধরে ডাকতে। দেয়ালে ঠেস দিয়ে বসে একবার কাগজ দুটো দেখে আরেকবার বুকে হাত চেয়ে ফুপিয়ে কেঁদে উঠলেন। আফিফ ফ্যাল করে ঘটনা দেখতে লাগলো। এগিয়ে যাওয়ার সাধ্য তার হলো না। কি হলো এমন? দুটো খাটিয়া পাশাপাশি অবস্থান করছে। সাদা কাপড়ে ঢাকা লাশ দুটোর মাঝে কোনো পার্থক্য নেই। চট করে কেউ চিহ্নিত করতে পারবে না দেহখানাকার। শত শত সেনা দাঁড়িয়ে আছে। জেনারেল আকার নেতৃত্বে সম্মাননা পর্ব শেষ হলেই জানাজা পড়ানো হবে। লাশ নিয়ে যাওয়া হবে তাদের গন্তব্যে। এখন এর অপেক্ষা শুধু দুটো মানুষের। তাদের উপস্থিতি বিহীন কার্য সম্পাদন সম্ভব নয়। রাতের প্রহর কাটছে বিবশ হয়ে। চাঁদনি রাতের জলজল করা চাঁদখানা অন্ধকার দূরীভূত করতে ব্যস্ত। চাঁদের আলো ঠিকরে পড়ছে সাদা কাপড়ে। এতে করে কাপড়খানা যেন একটু বেশি জ্যোতি ছড়াচ্ছে। জানান দিচ্ছে তারা না থেকেও রয়েছে সবার মাঝে। এত সেনা, নিহতর আত্মীয় মাটিকে পরিপূর্ণতা দান করেছে। তবু প্রগাঢ় এক নিস্তব্ধতা। সৈনিকের ত্যাগের স্মরণেই হয়তো এই নীরবতা, মৌনতা। যুদ্ধটা মনের মধ্যে এখনও চলছে। কঠিন সৈনিকের চোখ ফেটে অশ্রু গড়ানোর বদল মুখে ফুটে উঠছে কঠোরতা। চোখে ফুটে উঠছে হারানোর এক অমলিন ব্যথা। সেনানিবেশের অতি পরিচিত ফানি ম্যান নামক হাসি খুশি সৈন্যটা আর তাদের মাঝে নেই। এই কথাটা শুনতেও তারা নারাজ। তাই তো দৃষ্টিতে রুক্ষতা নেই, তবুও আছে। রাতের বিবশ প্রহর কাটছে ধীর গতিতে। সময়ের আজ যেন তারা নেই। ঘড়ির কাঁটায় 9টা বেজে 50 মিনিট।
জেনারেল আকা একজন সৈনিককে নির্দেশ দিলেন কর্নেল নুরুল আলম সিদ্দিকীর সাথে যোগাযোগ করতে। লাশ আর ফেলে রাখা যাবে না, কেমিক্যাল আর কতক্ষণ লাশকে পচা থেকে রক্ষা করবে। তবে সৈনিকের আর কষ্ট করে কথা খরচ করতে হলো না। কর্নেল নুরুল আলম সিদ্দিকী ও ক্যাপ্টেন আফিফ মুনতাসির এসে উপস্থিত হয়েছেন। আজ কোনো রকম প্রাতিষ্ঠানিকতা নেই। আফিফ এগিয়ে যায় লাশের দিকে, দুটো খাটিয়া পাশাপাশি রেখে ভ্রু কুঁচকে যায় তার, কণ্ঠকে নিয়ন্ত্রণে রেখে প্রশ্ন করে, দুটো খাটিয়া কেন এখানে? জেনারেল আকা এগিয়ে এসে আফিফের পাশে দাঁড়ান, কাঁধে হাত রেখে বলেন, ইয়াং ম্যান, অনল মাহমুদেরও লাশ এখানে রয়েছে। বড়সড় এক ধাক্কা খায় আফিফ। ঠিক বুঝতে পারে না কারণ। একজন বীর সৈনিকের পাশে একজন খুনিকে রাখার মতো নির্দেশ কী করে জেনারেল দিয়েছেন আফিফ সেটাই ভেবে পায় না। গমগমে কণ্ঠে বলে ওঠে, একজন বীর সৈনিকের পাশে একজন অপরাধীর লাশ রাখার নির্দেশ আপনি দিয়েছেন স্যার? বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আপনার মনে হচ্ছে না এতে আমাদের বীর সৈনিককে অপমান করা হচ্ছে? জেনারেল আকা থতমত খেয়ে গেলেন। আফিফ এক পলক জিয়াউলের বাবা মায়ের দিকে তাকালো। তারা যে কেউই এই কাজটি সমর্থন করছে না আফিফ স্পষ্ট বুঝতে পারছে। ছেলের লাশের পাশে তারই খুনির লাশ, খুন বাবা মা সহ্য করতে পারবে? জিয়াউলের মা এখনো পর্যন্ত অনবরত কেঁদে যাচ্ছেন। এক মায়ের কোল খালি হয়েছে আর এখানে তামাশা হচ্ছে দেখে নুরুল আলম সিদ্দিকী খানিক রেগে গেলেন। তবে সম্পূর্ণটাই আফিফের উপর ছেড়ে দিয়ে তিনি চুপ রইলেন। জেনারেল আকা প্রশ্নের উত্তরে নতুন করে কিছু সাজাতে পারলেন না। মিনমিনে কণ্ঠে বললেন, অনল মাহমুদ তোমার জন্মদাতা আফিফ। সবটা ক্লিয়ার আফিফের কাছে, সবটা। নুরুল আলম সিদ্দিকীর কানে পৌঁছানো মাত্র তিনি চমকালেন। আফিফের দিকে হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে দেখলেন একদম স্বাভাবিক আফিফ। চাপা শ্বাস ফেলে নুরুল আলম সিদ্দিকী বুকে হাত রাখলেন। চিনচিনে ব্যথা বৃদ্ধি পাচ্ছে। ছেলে হারানোর শোক বুঝি তাকেও পেতে হবে? তার ভাবনা সমাপ্তিতে পৌঁছাতে পারল না। তার পূর্বেই আফিফের শান্ত কণ্ঠ ভেসে এলো, তো একজন সৈনিকের জন্মদাতা বলে তার অপরাধ মাফ করে দেবেন? ক্যাপ্টেন আফিফ মুনতাসিরকে জন্ম দিয়েছে বলে সে একজন অপরাধী হয়েও বীর সৈনিকের পাশে থাকার সুযোগ পাবে? আপনার নিয়ম যে উল্টো সুর করছে স্যার। জেনারেল আকা মাথা নত করে নিলেন। ভুল তার, সে স্বীকার করে নিয়েছে। নিজ হাতে জন্মদাতাকে ওপেন শ্যুট করায় তিনি ভেবেছিলেন তার একজন সৈনিকের জন্য এতটুকু করতেই পারেন। তবে এতে করে যে তিনি আর একজন সৈনিকের সাথে অবিচার করছেন সে ভাবার সুযোগ হয়নি। তবে একজন সৈনিকের নিকট জবাবদিহিতা দিতে নারাজ সে। নিজের অবস্থান ধরে রাখতে বললেন, নিজের অবস্থান ভুলে যেও না আফিফ। লাশ ওপেন শুটে হয়েছে, দায়িত্ব আমাদেরই। তার নিকটস্থ আদিল মাহমুদ ছাড়া আর কেউ নেই। সে এখন বন্দি আর আছো তুমি, তাই এ ব্যবস্থা করা হয়েছে। বীর সেনা মেহরাব মুনতাসির কেন সেই সুযোগ পেল না? উত্তর আছে আপনার কাছে? শুধুমাত্র কয়েকটি ছবি দেখে তাকে দোষী সাব্যস্ত করে ফাঁসির কাঠে ঝোলানো হয়েছে। এর কৈফিয়ত যদি আমি সরকারের কাছে চাই, সরকার আমাকে সেই কৈফিয়ত দেবে তো? একজন সৈনিকের মতো শ্রদ্ধা তো তাকে দেয়া হয়নি। লাশটাকে অন্তত হেলায় ফেলে রাখা হতো যদি না কর্নেল নুরুল আলম সিদ্দিকীর সময় মতো না পৌঁছাতো। আপনি কোন দায়িত্বের কথা বলছেন স্যার? পরিবেশ গমগম করে উঠল। জেনারেল আকা জবাব দিতে হিমশিম খেলেন। সেও একজন সরকারের লোক, তাকে যে নির্দেশ দেওয়া হয় সে তাই করে। স্বাভাবিক কণ্ঠে বললেন, তুমি যেমন সরকারি লোক, আমিও সরকারি লোক। আমাদের একটা নিয়মের মধ্যে থাকতে হয়। তখন প্রমাণ এতটাই শক্ত ছিল যে নিশ্চিত করে দোষী ছিলেন শেখ মেহরাব মুনতাসির। কিন্তু এত বছর পর সত্যি সামনে এলো। সবটা অনল মাহমুদের সাজানো ছিল। আমরা হেল্পলেস ছিলাম আফিফ। আর তুমি একজন সৈনিক। সরকারের সিদ্ধান্তে প্রশ্ন তুললে তোমার ক্যারিয়ারের আঁচ আসবে। কথাটা বাড়িও না আফিফ, জানাজার ব্যবস্থা করো। আফিফ চুপচাপ হয়ে গেল। তার আর কিছুই করার নেই বীর সেনার জন্য। প্রমাণস্বরূপ তাকে দোষী করা হয়েছে, কারোর হাত ছিল না। তবে সে কিছুতেই জিয়াউলের পাশে অনল মাহমুদের লাশ রাখতে দিবে না। মুখ ফুটে কিছু বলবে পূর্বেই মেয়েলি প্রশ্নাত্মককে গমগমে কণ্ঠে ভেসে আসে, শেখ মেহরাব মুনতাসিরের একমাত্র উত্তরাধিকারী শেখ আফরা মুনতাসির যদি আপনাদের যোগ্যতার উপর প্রশ্ন তোলে, সরকারের অপারগতার দিকে যদি আঙুল তুলে,
তাকেও কি ফাঁসি কাঠে ঝুলাবেন, নাকি ওপেন শুটের নির্দেশ দিবেন? আপনাদের সরকারের তো অপরাধীর রক্ত সহ্য হয় না, সহ্য হয় সৎ মানুষের রক্ত। ছোটোখাটো একটা বিস্ফোরণ বয়ে গেল। নুরুল আলম সিদ্দিকী ব্যতীত কাছে পিঠের অফিসার গণবিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রইলেন আগন্তুক মেয়েটির দিকে। আফিফ স্তব্ধ। আফরা দাঁত বের করে হাসছে। হাসিটা ঠিক তাচ্ছিল্যও নাকি চঞ্চলতার বোঝা যাচ্ছে না। বড় বড় পা ফেলে জেনারেল আকার সামনে দাঁড়ায় আফরা। জেনারেল আকা নিজের বিস্ময় লুকিয়ে প্রশ্ন করে, আপনি শেখ মেহরাব মুনতাসিরের মেয়ে? প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ লাগবে কেন? আফরার ভাবলেশ প্রশ্ন। জেনারেল আকা বিরক্তই হন, শক্ত গলায় বলেন, অবশ্যই প্রমাণ লাগবে। একজন বীর সৈনিকের মেয়ে হিসেবে আমরা যাকে তাকে ধরতে পারি না। শেখ মেহরাব মুনতাসিরের স্ত্রী ও 8 বছরের মেয়ে সেদিন অগ্নিকাণ্ডে মৃত্যুবরণ করেছিল। তাহলে আপনি? আপনারা আদৌ নিজেদের প্রফেশনে যোগ্য তো? নিয়েছিলেন কোনো খোঁজ? পোড়া বাড়ির ছাই দেখে ভেবেছিলেন নুন সিদ্দিকী শেখ আফরা মুনতাসির মরে গেছে? আপনাদের ভাবনা এতটা স্ট্রং কেন? ভাবতে পারেননি ছোট মেয়েটি তো বাইরে যেতে পারে? ভাবতে পারেননি বাড়িতে হয়তো কেউ ছিল না? ভাবতে পারেননি বাড়িটাই কেউ ইচ্ছে করে আগুন লাগিয়েছে? আপনারা শুধু ভেবেছেন একজন সৈনিককে কি করে তার পদমর্যাদা থেকে টেনে হিঁচড়ে নামানো যায়, কয়েকটা ছবি দেখে ফাঁসির কাঠে ঝুলানো যায়। এই যোগ্যতা নিয়ে কথা বলেন? জেনারেল আকা অনেক কিছু বলতে চেয়েছিলেন, তবে স্থান বা সময় ঠিক নয় বলেই তিনি চুপ থাকলেন। সমঝোতা করতে বললেন, মিথ্যা প্রমাণ, আপনাদের প্রতিবেশীদের স্টেটমেন্ট। সময় আমাদের চোখের পর্দা টানিয়ে রেখেছিল। বাংলাদেশ সেনাবাহিনী নিজেদের অপারগতা স্বীকার করেছে, ভুল স্বীকার করেছে। এতদিনের ভুল ধারণা থেকে মানুষকে বের করতে খুব শীঘ্রই একটা আয়োজন করা হবে। বর্তমানে কাজটি শেষ করতে দিন। আফরা কথা বাড়ালো না। নুরুল আলম সিদ্দিকীর দিকে এক পলক তাকিয়ে অনিমেষ মির্জার কাছে চলে গেল। অনিমেষ মির্জা মেয়ের অপেক্ষায় করছিলেন। আফরা গিয়ে ঝাঁপিয়ে পড়ল অনিমেষ মির্জার বুকে। আগলে নিলেন তিনি। ললাটে অধর স্পর্শ করে বললেন, বাড়ি যাও আম্মু, আমি কাজগুলো শেষ করে আসছি, জমি আড্ডা হবে। আফরা হেসে ফিরে গেল নিজের স্থানে। জেনারেল আকা সবাইকে এই মুহূর্তটা ভুলতে সাহায্য করলেন। মাইক উঠিয়ে নিজের মতো করে বললেন, আজ আমাদের জন্য একটি শোকের দিন। এত বছরে যে ভুল ধারণা আমরা নিজেদের মধ্যে ঠেসে রেখেছিলাম, যাকে আমরা দেশদ্রোহী বলে অবজ্ঞা করতাম, আজ তারই অপারগতা প্রকাশ করেছি। শেখ মেহরাব মুনতাসির নিজের পরিবার বিসর্জন দিয়ে, নিজেকে বিসর্জন দিয়ে বুঝিয়ে দিয়েছেন দেশপ্রেমিকের হৃদয়ে দেশের বাণী অন্য কিছু নেই। অফিসার জিয়াউলের ত্যাগে আবারও প্রমাণ করে দিল সৈনিক লড়ে যাবে কিন্তু আপোষ করবে না। তার এই ত্যাগের স্মরণে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য আহ্বান করছি কর্নেল নুরুল আলম সিদ্দিকী ও ক্যাপ্টেন আফিফ মুনতাসিরকে। আপনারা এগিয়ে আসুন। প্রচণ্ড বিরক্ত হচ্ছে আফিফ, তবুও সম্মান জানিয়ে এগিয়ে গেল সে। একে একে সম্মাননা পর্ব শেষ করে জানাজা পড়ানো হলো। জিয়াউলের লাশ বাড়ির লোকের নিকট হস্তান্তর করে সরকারি নিয়মের বেড়াজাল থেকে মুক্ত হলো আফিফ। আশেপাশে নজর ঘুরিয়ে কাউকে খুঁজল না পেয়ে চাপা শ্বাস ফেলে গাড়িতে উঠে বসলো। মাটি দিয়ে ফিরে যাবে নিজ বাড়িতে। নুরুল আলম সিদ্দিকী নিজের জিপে উঠে সিটে মাথা এলিয়ে দিলেন। আজকের দিনটা তাকে প্রাপ্তি অপ্রাপ্তির বেড়াজালে বন্দি করে রাখল। জিয়াউলের চিঠিটা পড়া হয়নি। গাড়ি চালানোর নির্দেশ দিয়ে তিনি পকেট থেকে কাগজটি বের করলেন। ধীর গতিতে ভাঁজ খুলে ঠোঁট গোল করে নিঃশ্বাস ছাড়লেন। হয়তো প্রস্তুত করছেন আবেগে ভেসে বেড়ানোর জন্য। বস, প্রথমে ক্ষমা চেয়ে নিব। কঠোর শক্তপোক্ত কর্নেল নুরুল আলম সিদ্দিকীর সাথে অনেক বেয়াদবি করেছি, আপনি মেনেও নিয়েছেন তা। কিন্তু কখনো আপনাকে অসম্মান করিনি। প্রচণ্ড ভয় অস্বস্তি নিয়ে সেনানিবাসে পা দিয়েছিলাম। কতই না অবুঝ ছিলাম। সেই অবুঝ যুবকটিকে ছোট্ট শিশুর মতো হাত ধরে শিখিয়েছেন স্যার। মা যেমন প্রথম কথা বলা শেখায়, বাবা যেমন প্রথম হাত ধরে হাঁটতে শেখায়, ঠিক তেমন করেই গড়ে তুলেছেন। আজকের জিয়াউল না হলে কখনোই হতে পারতাম না। ভয়ে হয়তো পালিয়ে আসতাম, না হলে অসুস্থ হয়ে বাদ পড়ে যেতাম। এরপর থেকে আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করাই যেন আমার ধর্ম হয়ে উঠেছিল। এই সময়টাই আপনার কথা খুব মনে পড়ছে স্যার। আমার বোকা বোকা কথা শুনতে হবে না।